নমস্কার, আমি দীপঙ্কর। 3M এন্টারটেনমেন্ট নিউজের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। এই মুহূর্তে আমরা রয়েছি বারাসাতের একটি বাগান বাড়িতে, যেখানে 22 আর্ট স্ট্রিট একটি আর্ট ওয়ার্কশপ অ্যারেঞ্জ করেছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই আর্ট ওয়ার্কশপের কিছু অংশ। অসহায় প্রতিবন্ধীদের সাহায্যার্থে এই ওয়ার্কশপটি করে 22 আর্ট স্ট্রিট। সেই অসহায় প্রতিবন্ধী মানুষের হাত দিয়ে বৃক্ষরোপণের মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ সূচনা করে এবং শ্রদ্ধা জ্ঞাপন করে। বর্ণময় পৃথিবীর বর্ণহীন অবসাদগ্রস্ত জরাজীর্ণ রূপ শিল্পীর ক্যানভাসের রং কি তাকে মুছে দিতে পারেন আপনার মতো অপরাজিত মানুষ, যারা সমাজের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারেন যে এভাবেও চলা যায়। আপনার দীর্ঘ জীবন ও সুস্থতা কামনা করি। আবার কোনোদিন অনুষ্ঠানের ছলে আপনাকে আমাদের মধ্যে পেলে গর্বিত আনন্দিত হব। 22 আর্ট স্ট্রিট, পুতুল সেবা ফাউন্ডেশন, 15ই নভেম্বর 2024। শফিকদাকে বলছি এটা ওনার হাতে তুলে দেওয়ার এবং ওনাকে ব্যাচ করিয়ে দেওয়ার জন্য। একটা হাত তুলে দেবো। 22 আর্ট স্ট্রিটের আর্ট ওয়ার্কশপে আসতে পেরে চিত্রশিল্পীরা কতটা আনন্দিত তা তাদের মুখ থেকেই আমরা শুনে নেব। এই আর্ট ওয়ার্কশপে উপস্থিত ছিলেন বিখ্যাত নাট্যকার এবং আবৃত্তিকার গোপাল দাস মহাশয় এবং সম্রাট স্যার। তারা কি বলছে এই ওয়ার্কশপ সম্বন্ধে এবং তাদের গলাতেই শুনব আবৃত্তি গান। আর্ট ওয়ার্কশপ মানে যে শুধুই যে আর্ট তা নয়, এখানে কিন্তু আবৃত্তি গানের মাধ্যমে বসেছে এক চাঁদের হাট। তরফ থেকে সকল প্রিয় শিল্পীদের জানাই আমার আন্তরিক ভালোবাসা ও ধন্যবাদ। আমি এক ডাকেই সকলকে সাড়া পেয়েছি, তাই বিশেষ করে সকলের কাছে আমি কৃতজ্ঞ। ধন্যবাদ জানাই দীপ দত্তকে, যে আমাদের পাশে এবং আমার সঙ্গে আছেন, এবং সকল শিল্পীরা আমার সঙ্গে সবসময় থাকেন এবং আগামীকালও আমি দেখতে চাই। এই বিষয় নিয়ে সকল শিল্পীদের কাছে সবাই যাবেন, কিছু কিছু তারা আমার বিষয় হোক তাদের বিষয় হোক বলবেন। আর কিছু আমি বলতে চাই না। সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। এই ওয়ার্কশপটা আপনি কত বছর ধরে করছেন? এই ওয়ার্কশপটা অ্যাকচুয়ালি আমার ফার্স্ট। আমি এক্সিবিশন করছি 2012 থেকে আমার গ্রুপটা, এবং এই 22 আর্টিস্টটা শুরু হয়েছে 2022-এ 22 জন আর্টিস্টকে নিয়ে একাডেমি অফ ফাইন আর্টস। এবং গোয়াতে একটা এক্সিবিশন কাম ওয়ার্কশপ হয়েছে, কিন্তু এরকম যে সবাইকে একত্র পেয়েছি আমি, এটাই আমার খুব পাওনা। এটা প্রথম আমি। হ্যাঁ, আমার নাম অজয় সাউ। আমি এখানে আর্ট ওয়ার্কশপের সঙ্গে যুক্ত হয়ে খুবই ভালো লাগছে। এখানে সব রকম আমি তো দেখতে পাই না, তাই আমি অনুভব করছি এখানে সব শিল্পীদের নিয়ে আর্ট ওয়ার্কশপ হচ্ছে। ধন্যবাদ ও ভালোবাসা জানাই। প্রথমে বলি ছবিকে অনেক ধন্যবাদ। ছবি আঁকি আর ডাকি, এই পরিবেশটা আমার খুব সুন্দর লেগেছে। আমি এরকম পরিবেশ কিন্তু আর দেখিনি এই অঞ্চলে অন্তত। আমি গ্রামে ঢুকেছি কিন্তু এইসব জায়গায় দেখিনি। এই জন্য
আর আপনারা যারা অংশগ্রহণ করছেন সবাই শিল্পীদের আমার অভিনন্দন, ভালোবাসা এবং চির আশীর্বাদ ছোটদের করি। নমস্কার। গলা দিয়েছিনি, মানে কণ্ঠস্বর দিয়েছিনি সামনে, এই প্রথম দেখলাম, এটা আমার সৌভাগ্য। থ্যাংক ইউ। আর দেবাশিসকে তো অনেকদিন ধরেই চিনি, বারাসাতে এই অঞ্চলে অনেক শিল্পীর সঙ্গে আলাপ। শফিকের কথা প্রচুর শুনেছি, ওর এরকম একটা সাংঘাতিক উত্থান, একটা সিনেমাটিক উত্থানের গল্প শুনলাম। আরো অনেক সাকসেস তোমার জন্য অপেক্ষা করে রয়েছে, শুধু ভালো মানুষ হয়ে থাকতে হবে সাইড বাই সাইড। সবাইকে সেটা বলি, বড় আর্টিস্ট ছোট আর্টিস্ট তো সময় বলে। আর যেটা ভীষণ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে একজন ভালো হিউম্যান বিং হওয়া, যেটা আমি দেবেন টেবেন সবাই ভীষণ ভালোবাসে, দেবাশিস যাদের চিনি। সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, মেন্টালি ফিজিক্যালি ভালো কাজ করবেন। শফিককে অনেক শুভেচ্ছা। আমাকে এই ধরনের একটা ওয়ার্কশপে আমন্ত্রণ জানানোর জন্যে। এখন ব্যাপার হচ্ছে যে বিভিন্ন জায়গায় আমরা সারা বছর দীর্ঘ বছর ধরে এক্সিবিশন করে চলেছি, ওয়ার্কশপ করে চলেছি, ব্যস্ততা থাকে, কিন্তু তবুও এইটুকু বলবো, আমার কথা আমি বলতে পারি যে শফিক আমার সময় অসময় যেভাবে পাশে থাকে, সুতরাং শফিক যখন আমাকে জানালো যে এরকম একটা ওয়ার্কশপ আছে, আমি চাই আপনি আসুন, আমি তখনই বলেছিলাম যে আমি যদি অ্যাভেলেবেল থাকি নিশ্চয়ই আমি আসবো, কারণ তোমাকে না করার সাধ্য আমার নেই। সুতরাং সেই জায়গা থেকে তখনই প্রায় হ্যাঁ বলে দিয়েছিলাম। তারপর আজকে এখানে আসা, শফিক জানে আজকেও আমার অন্য একটা প্রোগ্রামও ছিল, সেটা কোনো রকম কার্টুন করে চলে এসে, কিন্তু এসে সত্যি মানে ভালো লাগছে। এই পরিবেশটার জন্য ভীষণ ভালো একটা জায়গা ওয়ার্কশপের জন্য সিলেকশন করেছে। এর থেকে ভালো আর কত ভালো হতে পারে ওয়ার্কশপের জায়গা। আমরা বিভিন্ন মানে দেশের বিভিন্ন প্রান্তে আমরা এক্সিবিশন বা ওয়ার্কশপ করেছি, কিন্তু এই জায়গাটা আমার কাছে ভীষণ ভালো লাগছে। আর সেই সাথে আমি বলবো যে শফিকের আর সেই সাথে 22 আর্ট স্ট্রিট এদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করি, এবং এখানে যারা উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ জানাই। সেই সাথে আরেকটু বলতে চাই যে শফিক পরবর্তীকালেও এরকম কোনো প্রোগ্রাম করলে আমি যদি ঠিক থাকি বা অ্যাভেলেবেল থাকি, আমি নিশ্চয়ই সেখানে অংশগ্রহণ করব। যাই হোক, প্রথমেই ধন্যবাদ জানাই পুতুল সেবা ফাউন্ডেশন আর শৌফিককে এরকম একটা ঘটনা ঘটানোর জন্যে, যে আমরা অনেক দূর থেকে চারদিক থেকে এসেছি ছবি আঁকতে এখানে ওয়ার্কশপে, তার জন্য আরেকবার ধন্যবাদ। আর এটা হচ্ছে শৌফিকের আন্ডারে একটা ব্যানার 22 আর্ট স্ট্রিট, যেটা প্রদর্শনী করে সারা ভারত জুড়ে, ওয়ার্কশপ করে। এটা বোধহয় সেকেন্ড ওয়ার্কশপ। আমি আশা করব এরকম আরও অনেক ওয়ার্কশপ এক্সিবিশন ও আরও করে চলুক। আর তার সাথে সবাইকে আমার অভিনন্দন জানাই যারা এসছেন, অনেক ভালো ভালো লোকেরা এসছেন, এটা একটা বিরাট পাওয়া, এরকম চলতে থাকুক। এখনো পৃথিবীতে বসন্ত আসে, গাছে ফুল ফোটে, কচি কচি সবুজ পাতা দেখা যায়, যে ন্যূনতম মানুষগুলোর জন্যে এখানে এসে বুঝতে পারছি রফিক ভাই আমার পাশে যে দাঁড়িয়ে আছে, শফিক ভাই, তাদের মতো মানুষদের জন্য। এমন কিছু মানুষ এখনো রয়েছেন বলেই পৃথিবীটা এখনো সুন্দর আছে। আর এমন একটা পরিবেশে আমাকে আমন্ত্রণ জানিয়ে আনানোর জন্য, এবং এত সুন্দর বেশ কিছু শিল্পীদের সঙ্গে আমি পরিচিত হলাম, আমার বন্ধুত্বটা বড় হলো, তার জন্যে দেবাশিসকে আমার ভাই বন্ধু অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা। 22 আর্ট স্ট্রিট, 22 আর্ট স্ট্রিট তার কর্মকাণ্ড এগিয়ে চলুক, আমার শুভেচ্ছা ভালোবাসা রইল। আমি এরকম ছবি আঁকতে পারি না, ভালো লাগে ছবি দেখতে, ছবি উপভোগ করি। আমি মঞ্চে মানুষ দিয়ে ছবি আঁকার চেষ্টা করি, নাটকের প্রতিটা খণ্ড মুহূর্ত তো একটা ছবি, তো সেভাবে আমি ছবি আঁকার চেষ্টা করি। তবে আজকে এখানে এই পরিবেশে এসে সত্যিই মনে হচ্ছে হয়তো আগামী দিনে আমিও আবার রং হাতে তুলে নেব। ধন্যবাদ সবাইকে আরও একবার, শফিক ভাই, দেবাশিস এবং উপস্থিত সকল শিল্পীকে। যদিও আমি খুব ভালো বক্তা নেই, তবু যেটা শফিকদা বা এই আজকের প্রোগ্রামের উদ্দেশ্যে কিছু বলার। 2015 সালে
মাস্টার্স গভর্নমেন্ট, যদি আমি পেন্টিংয়ের স্টুডেন্ট নই, আমি টেক্সটাইল ডিপার্টমেন্ট থেকে পাস আউট করা, বা গভর্নমেন্ট আর্ট কলেজ বা যে কোনো আর্ট কলেজ এমন একটা জায়গা যেখানে ওইভাবে কোনো সাবজেক্টকে সেগ্রিগেট করা যায় না। তো 2016 সালে যখন প্রথম আমি একটা প্রজেক্টের কাজ পাই, আমি দেবাশিস দার কথা উল্লেখ করবো। দেবাশিস দা আমার খুব পূর্ব পরিচিত। দেবাশিস দাই আমাকে শফিক দার সম্বন্ধে বলে যে তুমি কিন্তু ফ্রেমিং বা কোনো রকম কোনো গাইডলাইন বা কিছু যদি তোমার দরকার লাগে তুমি ওর কাছ থেকে নির্দ্বিধায় করতে পারো। তখন আমি চিনতাম না। তারপর শফিক দা আমার বাড়িতে আসে, আর সেই যে সময় থেকে আলাপ, সেই আলাপটা মানে এখন সেই প্রফেশনাল বন্ডিং থেকে একটা পার্সোনাল বন্ডিং, নিজের দাদার মতন অনেক পার্সোনাল গাইড করা, অনেক জায়গা থেকে অ্যাডভাইস দেওয়া বা পাশে থাকা যে ব্যাপারটা নিঃস্বার্থভাবে। আমি শফিকদার থেকে মানে যখনই যেরকম হেল্প চেয়েছি, যে আমার সেটা অনেক সময় পেন্টিংয়ের বাইরেও হয়েছে, কিন্তু সেই জায়গা থেকে সে কোনো নির্দ্বিধায় আমাকে শফিকদার সাহায্য করেছে। এবং শফিকদার তত্ত্বাবধানেই আমি দুটো এক্সিবিশন, একটা ব্যাঙ্গালোরে আমি যেতে পারিনি, আর একটা হচ্ছে আমাদের একাডেমি অফ ফাইন আর্টস। মানে আমি আগে শিক্ষকতার সঙ্গে যুক্ত ছিলাম বলে অতটা পেন্টিংয়ের সঙ্গে আমার কাজ করতে পারতাম না, কিন্তু এখন আমি মানে স্কুল বা যাবতীয় সব কিছু ছেড়ে পুরোপুরি প্রফেশনালি এখন আর্ট লাইনে রয়েছি এবং শফিকদার সহযোগিতা সবসময় পাই। আমি উইশ করি ভগবানের কাছে, মানে প্রার্থনা করে আমার তো কোনো জাত ধর্ম নির্বিশেষে যে বন্ডিং, শিল্প হচ্ছে এমন একটা জায়গা যেখানে কোনো রকমভাবে কাউকে কোনো রকমভাবে কোনো রিলিজিয়ান বা ওরকম দিয়ে কখনো ইয়ে করা যায় না, সেগ্রিগেট করা যায় না। এটা একটা অন্যরকম ধর্ম, এটাই একটা ধর্ম। তো সেখানে সে এই ধর্মের একজন ভালো রকম মানে পথপ্রদর্শক, সহায়ক, এবং সাথে চলুক, আরও উন্নতি হোক, এবং কোনো রকম অসুবিধা বা কোনো রকম ইয়েতে আমরাও শফিকদার রিসিভ করছি। এগুলো আমি ছবি আঁকতে আঁকতে বুঝতে পারছিলাম কনস্পিরেসিটা চলছে, যে দেবাশিস এক এক করে ডাকছে। প্রথম ফাঁসিয়েছে শফিক আমাকে, ঠিক আছে। ছবি আঁকতাম ঘরে বসে, লোকে যখন বাথরুমে গান করে কেউ জানতে পারে না, তারপরে কেউ শুনে ফেলে, তারপরে তাকে গানের সুযোগ দেয়। শফিক আমাকে প্রথম সুযোগ দিয়েছে ছবি আঁকার ব্যাপারে। আর ওয়ার্কশপে আমি ফার্স্ট টাইম আসছি এবং এসে দেখলাম দ্বিতীয় ফাঁসালো দেবাশিস, যে কিছু বলতে হবে, আর বলতে গেলে শুধু প্রশংসাই করতে হয়। কেমন হয়েছে বলবো, সুন্দর ওয়ার্কশপ তো দারুণ হচ্ছে। সবার ছবি দেখতে পাচ্ছি না, নিজে আঁকছি বলে এটা একটা অসুবিধা। তবে শফিককে ধন্যবাদও জানাতে হবে মাইকের সামনে, অন্তত পরবর্তী সময়ে আমাদের কথা হবে। অসংখ্য ধন্যবাদ শফিক, দেবাশিস এবং সকলকে। সেভাবে আলাদা করে কি বলবো, শফিক এমন একটা মানুষ, মানে আপনাদের কি করে বোঝাই, যে একদম মাটির থেকে উঠে এসে শিল্পকে ভালোবেসে একটা মানুষ কোথায় নিজেকে তুলে নিয়ে যেতে পারে এবং অন্যকে সাহায্য করতে পারে, সেটা হচ্ছে শফিক। শফিক একসময় শুধু ফ্রেমিং করতো কলকাতায় একটা ফ্রেমার ছিল নাম করা, তার ওখানে ফ্রেমিং করতো, ওখানেই থাকতো, ওখানেই শুতো। সেখান থেকে বিভিন্ন আর্টিস্টের সঙ্গে পরিচয় এবং বিখ্যাত আর্টিস্ট চিত্তভানু, তারপর অনেকে আর কি, কেজি সুব্রমণিয়াম, তারা ওকে অত্যন্ত ভালোবাসে। তখন ওর আর্টের প্রতি আগ্রহ জন্মায়, ও নিজে ছবি আঁকা শুরু করে, ফ্রেমিংয়ের সাথে সাথে অন্যান্য আর্টিস্টদের নিয়ে এক্সিবিশন করার কথা ভাবে। তারপর পয়সা জমিয়ে কষ্ট করে এক্সিবিশন বুক করে আর্টিস্টদের নিয়ে এক্সিবিশন করতে শুরু করে। এই করে করে আজকে যে জায়গায় পৌঁছেছে, ও জাহাঙ্গীর, তারপর দিল্লির হ্যাবিটেট সেন্টার, এখন বোধহয় গোয়াতে হলো, এরকম ব্যাঙ্গালোর, এরকম একের পর এক এক্সিবিশন অর্গানাইজ করছে, আর্টিস্টদের সাহায্য করছে এবং শিল্পকে এগিয়ে নিয়ে চলেছে। তো সেই শফিকের সঙ্গে আমার প্রায় দীর্ঘ 20 বছরের বন্ধুত্ব। আমি চাই এরকম আমাদেরকে আরও এগিয়ে নিয়ে চলুক, আজকের ওয়ার্কশপ সাকসেসফুল হোক এবং আরও অনেক ওয়ার্কশপ করুক। আমরা ছবি আঁকবো, করবে। সত্যি একটা ব্যতিক্রম। শফিক আমার পরিচিত, মানে ওর সঙ্গে পরিচয় হয়েছে প্রায় 10 বছরের বেশি হয়ে গেছে। প্রথমে ফ্রেম তৈরি করতো এবং আমি ওর কাছ থেকে অনেক ফ্রেম, ক্যানভাস কিনেছি। তারপর আস্তে আস্তে ওর এই স্টেজটা থেকে আস্তে আস্তে আরো উপরের দিকে উঠতে লাগলো। আমি যখন আর্ট কলেজে পড়তাম, আমাদের অনেক বন্ধুরা অনেক কাজ করে, মানে অনেক বলতে কি, ছবি আঁকাটা আর করে না, কেউ এলআইসি করে, কেউ দোকান করেছে। ছবি আঁকা ছেড়ে গিয়ে সে অন্য প্রফেশনের সঙ্গে যুক্ত হয়েছে। আর শফিক কিন্তু ব্যতিক্রম, ও আদৌ আর্ট কলেজে পড়েনি, কিন্তু ও ছবি আঁকার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত হয়ে গেছে। এটাই আমি ব্যতিক্রম বলবো। অর্থাৎ মানসিকতা থাকলে, ইচ্ছা থাকলে কত এগিয়ে যাওয়া যায়, কত উন্নতি করা যায়, কত সুস্থভাবে উপার্জন করা যায়,
সেটা মনে হয় শফিক একটা বড় উদাহরণ। তো দেখলাম শফিক এখন আবার বিভিন্ন শহরে মানে আর্টিস্টদের নিয়ে এক্সিবিশন করছে। তার মানে এই যে পদোন্নতিটা, এই যে সিঁড়ির স্টেপগুলো আস্তে আস্তে উঠে যাচ্ছে, খুব ভালো লাগছে যে এরকম সুস্থ মানসিকতা খুব কম মানুষের থাকে। মানে সুস্থ বলতে কি, এই প্রফেশনটা পয়সা তো অনেক দিকেই অনেকভাবে ইনকাম করা যায়, কিন্তু মার্জিতভাবে এমন পথ ধরে ইনকাম করাটা মনে হয় সেই সংখ্যাটা খুব কম। শফিক তার মধ্যে একজন। সেই জন্য আমি বলবো শফিক আসলে অনেকের মধ্যে একজন উদাহরণ। এই বললে হয়তো আর শেষ হবে না, অনেক কিছুই আছে যেটা শফিকের কাছ থেকে আমরা আরো আশা করছি। শফিক আরো এগিয়ে যাক, আরো বেশি উন্নতি করুক। মনে পড়ছে মকবুল ফিদা হোসেন আর্ট কলেজে পড়েননি, কিন্তু বিশ্ববিখ্যাত চিত্রশিল্পী। তো সেই কথাই আমি বলি যে মানে মকবুল ফিদা হোসেনের সঙ্গে তুলনা করছি না, কিন্তু কথাটা মনে পড়লো শফিক সেই পর্যায়ে যেন যেতে পারে। তার ইচ্ছা শক্তি, সততা তাকে আরো এগিয়ে নিয়ে যাবে, তো এই আশা রাখি। বহুদিন হয়তো সেইভাবে টানা স্টুডেন্ট লাইফে যেরকম কাজ করতাম ওরকম এখন তো হয় না চাকরি বাকরি দৈনন্দিন জীবনে। বাট এই সুযোগটা আসাতে আজকে তো খুব ভালো লাগছে। এখানে আসার আরেকটা বড় প্রাপ্তি হচ্ছে আমার প্রচুর সিনিয়র, তাদের সাথে দেখা হলো আমার কলেজেরই, তারাও এখানে এসছেন। তো শফিকদার সাথে আজকেই আলাপ। আর ছবি আঁকার মাধ্যমে যে এত ভালো কাজ করা যায়, এইটাই আমার সবচেয়ে উৎসাহের কারণ। মানে এরকম ধরনের কাজ আরো হোক, শফিকদা আরো এই ধরনের কাজ করুক। আর তো কিছু বলার নেই, সবাইকে অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ শফিকদা, এগিয়ে যাও। ভালো থাকবেন সবাই। এত ভালো ভালো এবং স্বনামধন্য মানুষদের মধ্যে নিজেকে রাখতে পেরে খুবই আনন্দ হচ্ছে, খুবই ভালো লাগছে। আমার পরিচয়টা একটুখানি সবাইকে দিয়ে রাখি, সেটা হচ্ছে আমি বেসিক্যালি কোনো আর্টিস্ট নই। আমি একজন অবসরপ্রাপ্ত ভারতীয় সেনা। শিল্পের জগতে আমাকে নিয়ে এসছে শফিক। আমি আগে সময় কাটাতাম বিভিন্ন রকমভাবে আর্টের কাজগুলো করে করে আনন্দ পাওয়ার জন্য। আমি পাথর দিয়ে ছবি বানাই। যারা দেখেছেন আমার কাজগুলো তাদের কাছে আমি কৃতজ্ঞ। শফিক আমাকে জোর করে এক্সিবিশনে প্রথমে নিয়ে আসে, তারপরে সব আর্টিস্টদের সঙ্গে আমি যুক্ত হই, একটা সংগঠনের মতন গড়ে ওঠে। আমি সারা জীবন শফিকের কাছে কৃতজ্ঞ থাকবো এই জন্য যে আজকে যত জায়গায় এক্সিবিশনে যেতে পারছি, ক্যাম্পে থাকতে পারছি, সব হচ্ছে শফিকের দান। আর কিছু বলবো না, আমি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। কোনো একজন শিল্পী বলছিলেন যে আমরা বাড়িতে বসে ছবি আঁকি। আমি মূর্তির কাজ করি ক্লাস 7-এ। বারাসাতেই একজন শিল্পীর মাধ্যমে প্রথম আত্মপ্রকাশ হয়েছিল সুভাষ ক্লাবে, কিন্তু তারপরে আর কোনো কাজ করে উঠতে পারিনি, মানে সেভাবে সামনে আসেনি। কিন্তু শফিকদা আমার কাজ দেখে বাড়ি থেকে ডেকে নিয়ে এসে যে অরিন্দম তুমি কাজ করো। প্রথম দিকের কাজগুলো একেবারেই মানে আমার পছন্দের ছিল না, কিন্তু সেই কাজ নিয়েও শফিকদা আমাকে ইন্সপিরেশন দিয়ে গেছে। আজকে যেটুকুনি কাজ করছি, যেটুকুনি পরিচিতি পেয়েছি, সেটুকুনি পুরোপুরি শফিকদার জন্য। এবং আমি তো আমার মানে শিল্পের ক্ষেত্রে আমার কোনো গুরু নেই। আমি যেহেতু কোনো আর্ট কলেজে পড়িনি, আমার পুরোটাই নিজের থেকে শেখা। তো সেখানে আমি আমার শফিকদাকে আমি সত্যি গুরুর মতো চোখে দেখি। আর শফিকদার পাশে থাকতে পেরে, এই কর্মকাণ্ডে সামান্য একটা অংশ হতে পেরে, সেই সেতু বন্ধনের সময় যেমন একটা ছোট মানে ছোট্ট ছোট ছোট প্রাণীগুলো যখন সেই পাথর নিয়ে ফেলেছিল, আমি যেমন তোমার সাথে সামান্যভাবে যদি তোমার সাথে থাকতে পারি, সেটুকুনি আমার ওই 22 আর্টিস্টের সাথে থাকতে পারলে আমি গর্বিত হব। ব্যাস এইটুকুনি কথা। ধন্যবাদ। অরিন্দমকে আমি সবসময় কাছে পাই এবং আমার সহযোগিতা করে। কিছু শুনে নেব। সকলকে পুতুল সেবা ফাউন্ডেশনের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ ও আমার প্রণাম জানাই। সকলকে বলছি একটা কথা, যে আমার এই পুতুল সেবা ফাউন্ডেশনের মেন উদ্দেশ্য যে অসহায় প্রতিবন্ধীদের নিয়ে পথ চলা। আর এই শফিকের মাধ্যমে, শফিকের মাধ্যমে আজকে আমি এত বড় একটা প্ল্যাটফর্ম বা এত মানুষের সাথে চলতে পারছি বা সুযোগ পেয়েছি। আর এই মহান শিল্পীদের সঙ্গে কাজ করতে পারছি বা পাশে থাকতে পারছি, বা আমি এই আমার অজয়দাকে সঙ্গে নিয়ে বা পীযুষদাকে সঙ্গে নিয়ে আমি এই প্রোগ্রামটার সঙ্গে যুক্ত হয়েছি।
আর দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে, এত বড় একটা জায়গাতে আমি যে এত সুন্দর একটা পজিশন পেয়েছি বা সম্মানটা পেয়েছি, এটা আমি আগেও আশা করিনি। এই শফিকের জন্যই ব্যাপারটা হয়েছে। আর বৃক্ষরোপণের মাধ্যমে আমাদের এই প্রোগ্রামটা টোটালটাই চালু করা হয়েছে। আর অসংখ্য ধন্যবাদ জানাই শফিককে, যে দীর্ঘদিন এই প্রোগ্রামটা আরও বড় করে হোক। আশা করি সকলে শফিকের পাশে থাকবেন। আর শফিকের জন্য এত বড় একটা প্রোগ্রাম, আর অরিন্দম ভাইকে কিছু বলার নেই, দিন রাত চালিয়ে মেরেছে কাজের জন্য। তাকেও অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা জানাই। আর পুতুল সেবা ফাউন্ডেশনের তরফ থেকে আমার যারা সিনিয়ররা আছে তাকে আমার প্রণাম ও ভালোবাসা। ম্যাডাম, আপনার নামটা একটু বলবেন? আমার নাম ঈশিতা সুলতানা। আচ্ছা, আপনি কত বছর ধরে এই ড্রয়িং প্রফেশনের সাথে যুক্ত? আমি অ্যাবাউট 10 ইয়ার্স ড্রয়িং প্রফেশনের সাথে যুক্ত আছি। এখন আমি আর্ট টিচার সিবিএসসি স্কুলে, আর মাঝে মধ্যে ড্রয়িং করি। আপনি মানে ছোট থেকে কি লেফট হ্যান্ডেই মানে? হ্যাঁ, আমি ছোট থেকেই লেফট হ্যান্ড কাজ করি। স্যার, আপনার নাম? সাদিকুল ইসলাম। আপনি কত বছর ধরে এই ড্রয়িং প্রফেশনের সাথে যুক্ত আছেন? 22 ইয়ার্স। আজকে আপনি যে ছবিটা এখন ড্র করছেন দেখছি, এই ছবির বিষয়বস্তুটা যদি হচ্ছে অ্যাকচুয়ালি এটা হেরিটেজ সাবজেক্ট, মানে ইন্ডিয়ান হেরিটেজ ট্রেন ইঞ্জিন, স্টিম ইঞ্জিন, এই হচ্ছে আমার সাবজেক্ট। অ্যাকচুয়ালি এখন হেরিটেজ পর্যায়ে চলে গেছে, সেই জন্য এটা করতে হবে। থ্যাংক ইউ। তোমার নাম কি? সংগীতা সিং। তুমি কতদিন ধরে ড্রয়িং করছো? অনেক দিন ধরে। তুমি এটা আজকে কি ড্র করেছো? থ্যাংক ইউ। আমরা আরেকজন ম্যাডামের কাছেও চলে এসেছি, ম্যাডামের কাছ থেকেও জানবো আজকে ম্যাডাম কি ড্র করতে চলেছে। এখনও কমপ্লিট হয়নি, ইনকমপ্লিট রয়েছে, এবং সেখানে কিন্তু আমরা শুধু ড্র দেখতে পাচ্ছি না, ওখানে কিন্তু কোলাজেরও কিছু কাজ রয়েছে। এই কোলাজের কাজ এবং এই টোটাল ইউনিক কাজটা কিভাবে কি করছে এবং তার সাবজেক্টটা কি আছে ম্যামের কাছ থেকেও একটুখানি জেনে নেব। ম্যাম, আপনার নামটা? আমার নাম সংহিতা ঘোষ। ড্রয়িংয়ের বিষয়বস্তুটা যদি একটুখানি ক্লিয়ার করেন। এখন আমাদের এই সামাজিক অবস্থান থেকেই গড়ে উঠেছে। এখন আমাদের যে অস্থিরতার জীবন, সবচেয়ে বড় কথা হচ্ছে মিডিয়ার যে একটা বড় ভূমিকা থেকে যায়। আমরা সবসময় মিডিয়াকে দিয়ে বিচার করি। ইটস লাইক আমরা এখন অনেক অনেক গসিপ বা এগুলো নিয়ে বেশি ভাবি, তো মূল জায়গার থেকে, এবং সেগুলো এত রং সরিয়ে করা হয়। তো বিষয়টা ওই নিয়েই আর কি, এখনকার সামাজিক অবস্থান নিয়ে বিষয়টা। আমরা বুঝতেই পারছি এখনকার সামাজিক অবস্থা নিয়েই এখন একটা ম্যাম ড্রয়িং তুলে ধরেছে আমাদের সামনে। তো কমপ্লিট হলে ড্রয়িংটি আপনি আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে দেখাবো, আপনারা চ্যানেলটি পুরোটা দেখতে থাকুন। এই মুহূর্তে আমরা আরও একটি ড্রয়িং দেখতে পাচ্ছি, এবং খুব হাতের সূক্ষ্ম কাজ যিনি করছেন তার নামটাও জানবো। স্যার, আপনার নাম? কাঞ্চন মিস্ত্রি। আচ্ছা, আপনি এই মুহূর্তে যেটি সৃষ্টি করতে চলেছেন সেই সৃষ্টির মানে বিষয়বস্তুটা যদি একটুখানি আমাদের চ্যানেলের মাধ্যমে তুলে ধরেন। আমি যে ছবিটা করছি সেই ছবিটা হচ্ছে ল্যান্ডস্কেপ, এবং সেটা হচ্ছে স্প্যাচুলা ওয়ার্ক, ক্যানভাসে করা হচ্ছে। সম্পূর্ণটাই হচ্ছে স্প্যাচুলা ওয়ার্ক, নাইফ ওয়ার্ক। আপনারা শুনে নিলেন স্যারের কাছ থেকে, যে কিভাবে করা হচ্ছে সেটাও আপনারা একটুখানি দেখে নিন।
স্যার আপনার নাম? আচ্ছা, কোথা থেকে এসেছেন আপনি? দেবাংলা। আজকে আপনি যেটা ড্র করছেন দেখতে পাচ্ছি, এই ড্রয়ের বিষয়বস্তুটা যদি আমাদেরকে একটুখানি তুলে ধরেন। আমি একটা বুদ্ধ নিয়ে একটা কাজ করছি, এটাই বিষয়বস্তু। মানে পুরোটা কি বুদ্ধের এটা নিয়ে কাজটা করছি, বুদ্ধের উপরে। স্যার আপনার নাম? মানস মণ্ডল। আচ্ছা, কোথা থেকে এসেছেন? আমি যাদবপুর থেকে এসেছি। আচ্ছা, আপনি এই ড্রয়িং প্রফেশনের সাথে মোটামুটি কত বছর ধরে যুক্ত আছেন? আমি মোটামুটি ছোটবেলা থেকেই ড্রয়িং করতাম, বাট আর্ট কলেজে এইচএস দেওয়ার পর আর্ট কলেজে ভর্তি হই রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয়ে। আজকে যে ছবিটি দেখতে পাচ্ছি মানে হর্সের ওপরে রয়েছে, তা এবার এই শুধু এই হর্সের মানে আপনি কোন বিষয়টা আমি নিয়ে? হর্সের উপর বেশি কাজ করছি, ফিগারেটিভ কাজ, হিউম্যান ফিগারেটিভ কাজ আর হর্স অ্যানুয়াল ফিগারেটিভ কাজের উপর কাজ করছি। এখন রিসেন্ট হর্সের উপর কাজ ম্যামের কাছ করছি। থেকেই আমরা জেনে নেব পুরো বিষয়টা। ম্যাম আপনার নাম? আমার নাম সুদেশনা চন্দ্র, কোথা থেকে এসেছেন? আমি চেতলা থেকে এসেছি। বা আপনি এই ড্রয়িং প্রফেশনের সাথে কতদিন বা কত বছর ধরে যুক্ত আছেন? আমি ছোটবেলা থেকে আমি ছবি আঁকতাম, তারপরে উচ্চ মাধ্যমিকের পরে আমি রবীন্দ্রভারতী জয়েন করি, ওখান থেকে মাস্টার্স কমপ্লিট করি। ওখানে কমপ্লিট করার পর তারপরে এখন ফুললি প্রফেশনালি আমি টিচার হিসাবে এবং নিজে আঁকা নিয়ে এখন থাকি। আপনার কি কোনো সেন্টার রয়েছে? ড্রয়িং না, সেন্টার? এখন সেন্টার না, বাট আমি অনলাইন অফলাইন সেগুলো আচ্ছা আচ্ছা। আপনি এই মুহূর্তে যে ছবিটি ড্র করছেন সেই ছবিটি বিষয়বস্তুটা যদি একটুখানি আমাদেরকে বলেন। আমি নেচার নিয়ে কাজ করছি। এখানে আমি কিছু গাছ দেখিয়েছি, পাখি, এবং আমাদের নেচারের যে লেয়ার্সগুলো থাকে, মাটির যে লেয়ার্স, মানে নেচারকে নিয়ে আমি মেনলি কাজ করতে প্রেফার করি। নেচার নিয়ে কাজ করছি, পাখি, মাটি, গাছ। বিষয়টা হয়তো জানতে পাচ্ছি না বা আপনাদেরকে দেখাতে পাচ্ছি না, কিন্তু ম্যামের কাছ থেকেই আমরা জানবো। ম্যাম আপনার নাম? আমার নাম সুস্মিতা রূপ। কোথা থেকে এসেছেন? আমি ড্রয়িং করেন বা কত বছর ধরে করছেন? আমি ছোটবেলা থেকেই ছবি আঁকার সঙ্গে যুক্ত, এটাই আমার প্যাশন, হবি। আর আমি আর্ট কলেজ থেকে, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে 2004-এ মাস্টার্স করেছি। এছাড়া টিচিং লাইনের সঙ্গে যুক্ত আছি, স্কুলে আছি, আর সাইড বাই সাইড এক্সিবিশন করি ছবি। আর এটাই। আপনি যে ছবিটা আঁকছেন আমরা দেখতে পাচ্ছি, তো এই ছবির বিষয়বস্তুটা যদি আমাদের চ্যানেলের মাধ্যমে একটু তুলে ধরেন। অ্যাকচুয়ালি আমার ছবিতে একটা সারিয়াল টাচ থাকে, এছাড়া সেমি অ্যাবস্ট্রাক্ট, যদিও এইটা কিছুটা অ্যাবস্ট্রাক্ট, যেটা আমাদের জীবনের সঙ্গে এখানে নেচার আছে, মানে জীবনের বিভিন্ন ঘটনা, যেগুলো এখনও ডিটেলিংগুলো আমি পড়িনি, যেগুলো আমাদের অভিজ্ঞতায়, দৈনন্দিন জীবনের অভিজ্ঞতায় আমরা আমাদের পেয়ে থাকি, এবং চারপাশের যে ঘটনা, এগুলোর সবকটার একটা অ্যামালগামেশন আমি এই ছবিটার মধ্যে দিয়ে তুলে ধরতে চাইছি। আচ্ছা, এই যে বর্তমান পরিস্থিতি চলছে পশ্চিমবাংলায়, এই বর্তমান পরিস্থিতি নিয়ে কি আপনি কোনো ছবির মাধ্যমে বা ছবি কি কোনো তৈরি করেছেন? আমার ভাবনায় রয়েছে অবশ্যই, সেটা এখনও করে ওঠা হয়নি, কিন্তু আমি বর্তমানে এই মুহূর্তে যে ছবিটি আঁকছি তার মধ্যে সামান্য কিছু হিন্টস আমি এখানে দিতে চাইছি, একটা মেসেজ বার্তা দিতে চাইছি, যাতে এই যে ঘটনা যা ঘটছে বা যা পরিস্থিতি রয়েছে সেটার যাতে দর্শকের কাছে মেসেজ যায়। কবি কমলেশ পালের কবিতা মানচিত্র। ছেলে আমার ভূগোল পড়ছে, আমাদের দেশের নাম ভারতবর্ষ, ইহার উত্তরে হিমালয় পর্বতমালা, দক্ষিণে ভারত মহাসাগর, উত্তর। বাবা ডাক শুনে বিলক্ষণ বিরক্ত হলাম। মাথায় এক খাবলা তেল মেখে স্নান করছি, এরপরে গোগ্রাসে খাওয়া, তারপর 8:37 লোকাল। বল কি বলছিস? পর্বতমালা কি রকম বাবা? পর্বতমালা
ও হলো কি বড় বড় পাহাড়ের সারি। নেপ, বিরক্ত করিস না। ছেলে পড়ছে ভারতবর্ষের চৌহদ্দি। আমি মাথায় জল ঢালছি আর শুনতে পাচ্ছি ভারতের উত্তরে, দক্ষিণে, পূর্বে, পশ্চিমে চোখের সামনে ভেসে উঠছে ভারতবর্ষের মানচিত্রের ছায়ারূপ। ক্ষুদিরামের, সূর্য সেনের, লালা লাজপথের, ভগৎ সিং এর ভারতবর্ষ। ভারতবর্ষের উঠান জুড়ে রক্তের আলপনা, মধ্যিখানে জল জল করছে স্বাধীনতার সোনার কলস। না, আমি কোনো যোদ্ধা নই, বিপ্লবী টিপ্লবী কিচ্ছু নই। সকালে বাজার করি, দুপুরে অফিস করি, সন্ধ্যায় টিউশনি করি, রাত্রে শয়ন করি। আমার গলায় ঝুলছে পঞ্চমুখী রুদ্রাক্ষ, কবজিতে বাবা তারকেশ্বরের সুতো, কমণ্ডল সঙ্গে। আমার সামনে ডাকলে বিপর্যয়, পেছনে ডাকলে অমঙ্গল। 8:37 লোকাল আমাকে ধরতে হয়। খোকা, বন্ধ কর তো ভূগোল। তুই কি জানিস সেই ভূগোলের সঙ্গে জড়িয়ে যাচ্ছে ইতিহাস, আর সেই ইতিহাসের জীর্ণ পাতা থেকে বেরিয়ে আসে তিতুমির, বেরিয়ে আসে বিরসা মুন্ডার মতো অয়স্কান্ত পুরুষ। কোথায় কোথায় আমাদের আঁকা ভারতবর্ষের মানচিত্র? তারা আমাদেরকে রামের চোখে তাকায়, এসব উল্টো পাল্টা প্রশ্ন ছুড়ে মারে। আমি দাঁড়িয়েই থাকি। আমার চলবে সর্বাঙ্গ গড়িয়ে ঝরে পড়ছে চল, ঝরে পড়ছে দিন অক্ষমতা। কে উত্তর দেবো আমি? হে রাষ্ট্র, হে মোক্ষ, হে স্মৃতি, হে উত্তরে হিমালয়, দক্ষিণের সাগর, বলে দাও কোনখানে ভারতবর্ষ, কোনখানে পড়ে আছে আমার যুদ্ধে জেতা রক্তের ভারত? আমি এক ছাড় পোশাকেরা নেই, আমার আহার্যের নিরাপত্তা নেই, জীবনের নিরাপত্তা নেই। আমাকে এই প্রশ্ন করা কেন? আমার তো মান নেই, মানচিত্র নেই। ছেলে ভুল পড়ছে। আমাদের দেশের নাম ভারতবর্ষ। ভারতবর্ষ আমাদের দেশ, আঁকা হচ্ছে নতুন মানচিত্র। আগামী দিনে আমাদের পরবর্তী প্রজন্মের হাত ধরে খুব সুন্দর একটা ভারতবর্ষের ছবি আমরা আঁকতে পারবো, এই আশা রেখে সবাইকে আরো আরেকবার ভালোবাসা জানিয়ে আমি আমার অনুষ্ঠান শেষ করছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। ময়ূরের পরে যিনি যেন বড় চাক মেকানি, গলায় আবার চাদর হানি, যেন স্বর্ণ গাছের লতা। কি দুঃখী দেখলাম সাসা, কি ঠাউর দেখলাম নানি, কি দুঃখী দেখলাম সাসা, কি ঠাউর দেখলাম নানি। ওই দাও হাম্বা বদন, ওই দাও হাম্বা বদন, কানগুলা তার কুলার মতন, নাকটা আবার জিঙ্গার মতন, মাথা লেপা পোষা। কি দুঃখী দেখলাম সাসা, কি ঠাউর দেখলাম নানি, কি দুঃখী দেখলাম সাসা, কি ঠাউর দেখলাম নানি। ওই দেহ কলা গাছে, ওই দেহ কলা গাছে, জোড়া বেল বাইন্দা দেশে, মাথা কাপড়টা টাইনা দেশে। ওটার মোডেও নাই, ওটার মোডেও নাই, ওটার মোডেও নাই পাসা। কি দুঃখী দেখলাম সাসা, কি ঠাউর দেখলাম নানি, কি দুঃখী দেখলাম সাসা, কি ঠাউর দেখলাম নানি, কি দুঃখী দেখলাম সাসা।